নমস্কার। আবারও দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আবারও একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার কথা যদি শুনতে তোমাদের কষ্ট হয় তাহলে কি করবা? ইয়ারফোনটাও ব্যবহার করবা। গতদিন আমরা কি পড়েছিলাম? সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে, তাই না? শোষণ করেছিলাম। তো আজকেও আবার একটু শিরোনামটা আমরা লিখে নিই। আমরা পড়তেছি চতুর্থ অধ্যায়ের শোষণ চ্যাপ্টারটা। গতদিন তোমাদের কি মনে আছে শিক্ষার্থীরা? আমরা শোষণের সংজ্ঞা পড়ছিলাম কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রশস্ত খাদ্যবস্তু অক্সিজেনের সাথে জারিত হয়ে কোষের মধ্যস্থ কি রাসায়নিক শক্তিটা গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত হয় এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, তাই তো? তো আজকে আমরা পড়ব এই শোষণ পদ্ধতিটা। শোষণ পদ্ধতি আমরা সবাই কি করি? এই নাক দিয়ে নিঃশ্বাসটা নেই, আবার কি করি? নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়ি। এটাই কি শোষণ? না, এটা আমাদের ভুল ধারণা। আমাদের বুকটা আসলে আপড়ের মতো ওঠানামা করে। আমি একটা কথা বললাম, খেয়াল করো শিক্ষার্থীরা। আপড়, এটা তোমরা কোথায় দেখতে পাবা জানো? এটা দেখতে পাবা যারা পেশায় কামার, লোহা থেকে দা, ছুরি, কাঁচি, কোদাল এগুলা তৈরি করে। আর তোমরা যারা দিনাজপুরের শিক্ষার্থী তারা চারুবাবুর মোড়ে, যদি গার্লস স্কুল থেকে চারুবাবুর মোড়ের দিকে যাও, মুন ডিজিটালের আগে একটা কামারের দোকান আছে। যদি বের হতে পারো তাহলে কি করবা? এটা একটু দেখে নিও, ঠিক আছে? কাপড়টা কেমন একটু দেখি। এই সামনে একটা নলের মতো আর পিছন দিকে এরকম থাকে। এইখানে একটা সুতা লাগানো থাকে, এভাবে ওঠানামা করে। এটা যখন সংকুচিত হয় বাতাসটা এই দিক দিয়ে বের হয়ে থাকে। এখানে থাকে আগুন জ্বালানো কয়লা, আর এখানে লোহার পাত্তা কি তাপের ফলে উঠতেছে, লাল হয়ে যায়। এটাকে বাড়ি মেরে কামারগুলো তৈরি করে। তো আমাদের দরকার হচ্ছে এটা। যখন প্রসারিত হচ্ছে তখন কি হচ্ছে? বাতাসটা ঢুকতেছে, আর যখন সংকুচিত হচ্ছে বাতাসটা বের হচ্ছে। তো আমাদের এই বুকটা আপড়ের মতো সংকুচিত এবং প্রসারিত হয়। এভাবে অবিরত সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে অক্সিজেন একবার নাসারদ্ধ দিয়ে ঢুকে আরেকবার বের হয়ে আসে। তো এই আমাদের বুকের বা ফুসফুসের এই প্রসারণ সংকোচন এর মাধ্যমে অক্সিজেন প্রবেশ করা এবং কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের শ্বাসক্রিয়া। তো এভাবে অবিরত কি হচ্ছে? আমাদের ফুসফুসটা সংকুচিত হচ্ছে আর প্রসারিত হচ্ছে। এভাবেই আসলে শোষণ পদ্ধতিটা চলে। তো এটা হচ্ছে শোষণের একটা ভাগ। তো শোষণটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বহিঃশোষণ, আর একটা হলো অন্তঃশোষণ। বহিঃশোষণে কি হচ্ছে? বহিঃশোষণের ক্ষেত্রে আমরা নাসারদ্ধের সাহায্যে অক্সিজেনটা গ্রহণ করতেছি আর কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করতেছি। এইভাবে বহিঃশোষণটা হয়। বহিঃশোষণটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হলো প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, আরেকটা হলো নিঃশ্বাস। প্রশ্বাসে তাহলে কি করতেছে? আমাদের প্রশ্বাসের ক্ষেত্রে কি হয়? আমরা যে ছবিটাতে দেখছিলাম না, মধ্যচ্ছদা, এই মধ্যচ্ছদা আর হলো বক্ষ পিঞ্জরস্থি, এটা হলো সংকুচিত হয়, ওই ফুসফুসটা প্রসারিত হয়, হওয়ার ফলে অক্সিজেনটা প্রবেশ করে। তাহলে কি হলো? ফুসফুসটা প্রসারিত হলো, বক্ষ পিঞ্জরস্থিটা সংকুচিত হলো, আর অক্সিজেন আমাদের নাসারদ্ধ দিয়ে প্রবেশ করলো। তাহলে এখানে আমরা দেখতেছি ফুসফুস প্রসারিত। তাহলে শ্বাস গ্রহণে কি হচ্ছে? ফুসফুসটা প্রসারিত হয়ে অক্সিজেনটা প্রবেশ করতেছে।
আর নিঃশ্বাসের ক্ষেত্রে কি হচ্ছে, এর উল্টাটা, অর্থাৎ বক্ষ পিঞ্জরস্থি আর মধ্যস্থতাটা শীতল হয়ে যাচ্ছে, ফলে ফুসফুসটা কি হচ্ছে, আকার সংকুচিত হচ্ছে এবং আকারে ছোট হচ্ছে। এইভাবে কি হচ্ছে, নাসারন্ধ্র পথে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে। এইটা গেল প্রশ্বাস এবং নিঃশ্বাস। এখন আসো অন্তঃশোষণ। অন্তঃশোষণে কি ঘটতেছে, অন্তঃশোষণে অক্সিজেনটা যে আমরা নিলাম বা প্রবেশ করলো প্রশ্বাসের সাহায্যে, সেটা চলে গেল ফুসফুসে। ফুসফুসে গিয়ে কি করতেছে, ফুসফুস থেকে রক্তে যায়, গিয়ে কোষের খাদ্যটাকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করে, আর তার সঙ্গে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে। আমরা একটু বিক্রিয়াটা দেখে নিই। এখানে কি থাকতেছে, গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজ থেকে কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আর পানি আর প্রচুর পরিমাণে শক্তি। তাহলে আসো, অক্সিজেনটা তো প্রবেশ করলো, তাই না, নাসারন্ধ্র দিয়ে কি বললো, গলবিল হয়ে ব্রঙ্কাস, ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে ব্রঙ্কাস, ব্রঙ্কাস হয়ে ফুসফুসের ভিতরে ঢুকলো। একটু ফুসফুসের ছবিটা আমরা একটু দেখে নিই। এই ধরো আমাদের ট্রাকিয়া, ফুসফুসটা হলো এরকম, একটু মনে করার চেষ্টা করো ছবিটা। আচ্ছা, এইখানে তো এরকম ভাগ হয়ে গেল, এখানে শ্বাসনালী, এটা হলো আমাদের ট্রাকিয়া। তারপরে এটা হলো ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পরে কি আসলো, ব্রঙ্কিওল, এরকম শাখা প্রশাখা বা বের হতেই থাকলো। তাহলে অক্সিজেনটা কি করলো, এই যে আমাদের ঢুকলো, অক্সিজেনটাকে O2 হিসাবে প্রকাশ করা হয়। সুবিধার জন্য আমি O2 লিখতেছি। তো এই দিক দিয়ে যে আসলো, নাসিকা দিয়ে ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাস, ব্রঙ্কাসের ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের পরে আবার থাকে অ্যালভিলাই বা বায়ুথলি। এই বায়ুথলির মধ্যে অক্সিজেনটা এসে পৌঁছায়। আমরা গতদিন দেখছিলাম বায়ুথলিতে কি আছে, প্রচুর পরিমাণে কৌশিক জালিকা। এই কৌশিক জালিকাতে কি হয়, কৌশিক জালিকা থেকে বায়ুথলির কৌশিক জালিকা থেকে রক্তের কৌশিক জালিকার মধ্যে অক্সিজেনটা প্রবেশ করে কোষের মধ্যে চলে যায়। তো অক্সিজেনটা কিন্তু দুইভাবে পরিবাহিত হয় শিক্ষার্থীরা। কিছুটা অক্সিজেন রক্তরসের সঙ্গে দ্রবীভূত হয়ে যায়, বাকি অক্সিজেন আমাদের লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে সেখানে একটা শিথিল যৌগ তৈরি করে, সেটার নাম হলো অক্সি হিমোগ্লোবিন। মোট কথা হাত ধরে টেনে নিয়ে যাওয়া, মানে ফিক্স যৌগটা, এটা হাত ধরে টেনে নিয়ে যায়, কি করে, রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছায় যায়। পৌঁছায় যাওয়ার পর প্রত্যেকটা কোষে যখন রক্তটা পৌঁছালো, সেখানে কৌশিক জালিকাটা আবার কি হলো, কোষের যে কৌশিক জালিকা থেকে ব্যাপন প্রক্রিয়ায় হিমোগ্লোবিনটা অক্সিজেনটা ছেড়ে দিল ওখানে যাওয়ার পর, তারপর সেই অক্সিজেনটা কোষের ভিতরে আন্তঃকোষস্থ রস হয়ে কোষ রসের ভিতরে কোষে প্রবেশ করলো। অক্সিজেনটা তো কোষে পৌঁছায় গেল। পৌঁছায় যাওয়ার পর কি ঘটলো, এখানে ঘটতেছে অন্তঃশোষণ। এখানে এসে অক্সিজেনটা কোষের মধ্যে যে খাদ্যটা আছে সেটাকে জারিত করতেছে। জারিত করার ফলে কি হচ্ছে, এই অক্সিজেনটা জারিত হওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড হলো, পানি উৎপন্ন হলো, আর হলো প্রচুর পরিমাণে শক্তি। তো এটা কোথায় হয় তোমরা কি জানো? আমরা সবাই জানি না, কোষের মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে অনেকগুলো এনজাইম। এই এনজাইমগুলো কি করে জানো, তাদের নিয়ন্ত্রণে এই বিক্রিয়াটা ঘটায়। ঘটানোর ফলে গ্লুকোজটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিল, এখান থেকে কি হবে, আবার রক্তের কৌশিক জালিকাতে আসবে, এসে আবার কি করবে, ফুসফুসে নিয়ে আসবে। তাহলে অন্তঃশোষণে আমরা কি দেখলাম, অন্তঃশোষণে দেখলাম যে আমরা প্রশ্বাসের সঙ্গে যে অক্সিজেনটা গ্রহণ করলাম, এই অক্সিজেনটা গলবিল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে ফুসফুসে ঢুকলো। ফুসফুসের দিকে ফুসফুসের যে বায়ুথলি আছে সেখানে কৌশিক জালিকাতে চলে গেল। তারপর কি হলো, কৌশিক জালিকা থেকে পুরো শরীরে রক্তে পৌঁছালো। রক্তের কৌশিক জালিকা থেকে প্রত্যেকটা কোষের মধ্যে আবার কোষস্থ রস হিসাবে প্রবেশ করলো। প্রবেশ করে এখানে কোষের, আমি আগেই বললাম যে মাইটোকন্ড্রিয়ায় বিক্রিয়াগুলো ঘটে, অনেকগুলো এনজাইমের নিয়ন্ত্রণে এই বিক্রিয়াগুলো ঘটে কি হলো, আমাদের প্রচুর পরিমাণে শক্তি পেলাম, কার্বন ডাইঅক্সাইড পেলাম, আর পেলাম পানি। তো এই কার্বন ডাইঅক্সাইডটা আবার রক্তের সঙ্গে বাহিত হয়ে এসে এই ফুসফুসে এসে প্রবেশ করলো। ফুসফুসে যখন প্রবেশ করলো, এই রক্ত থেকে আবার এই বায়ুথলিতে ঢুকলো। ঢুকার পরে কি হলো, এইখান থেকে আবার ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, তারপরে কি হলো ট্রাকিয়া, এইভাবে নাসা গলবিল, নাসারন্ধ্র হয়ে নাসিকা ছিদ্রপথে
তাহলে শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমে দেখছিলাম প্রশ্বাস না, প্রশ্বাসে আমরা অক্সিজেনটা গ্রহণ করলাম বলছিলাম, নাসিকারন্ধ্র দিয়ে নাসা বলবিল হয়ে তারপর এই ট্রাকিয়া হয়ে ফুসফুসে ঢুকে গেল, তাই না? ঢুকে যাওয়ার পরে কিন্তু হলো অন্তঃশোষণটা। অন্তঃশোষণটা হলো, অন্তঃশোষণ হওয়ার ফলে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হলো, এটা আবার বের হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, আবার এইখান থেকে ফুসফুসে আসলেও ফুসফুস থেকে বায়ুথলি, বায়ুথলি থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস ট্রাকিয়া গলবিল হয়ে নাসারন্ধ্রকে বের হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এটা একটু প্রবাহ চিত্রের সাহায্যে দেখি, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য আরো ভালো হবে। প্রথমে আসো এই নাসারন্ধ্র পরে নাসারন্ধ্রর ফলে আছে নাসাপদ, নাসাপদের পদে নাসা গলবিল, তারপরে আসলো ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে হলো ব্রঙ্কাসের পরে হলো ব্রঙ্কিওল, তারপরে আসলো হলো বায়ুথলি বা অ্যালোথলি, বায়ুথলি লিখি বুঝতে সুবিধা হবে আমাদের, বায়ুথলি। তো অক্সিজেনটা এইভাবে আসলো, অক্সিজেন আমি O2 দিয়ে লিখতেছি, এটা আসলে অক্সিজেন আসলো। তারপরে ফুসফুসের বায়ুথলিতে এসে কি হলো, বায়ুথলিতে এসে এটা চেঞ্জ হলো, অক্সিজেনটা কোষের ভিতরে ঢুকলো, আন্তঃকোষীয় শোষণটা শেষ হলো, শেষ হয়ে আবার আমরা কি কার্বন ডাই অক্সাইড পেলাম। তারপর কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে দেখো, এটা CO2 দিয়ে আমি প্রকাশ করতেছি। বায়ুথলি থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে গেল ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে নাসা গলবিল, নাসা গলবিল থেকে আবার নাসাপদ, নাসাপদ থেকে নাসারন্ধ্র, তারপরে এদিক দিয়ে বের হয়ে গেল। তাহলে শোষণে বুঝতে পারছো তো? আরেকবার আমি না হয় বলি যে আমরা প্রশ্বাসের সাহায্যে আমরা গ্রহণ করলাম অক্সিজেনটা গ্রহণ করলাম, ফুসফুসটা প্রসারিত হলো, তারপরে এদিক দিয়ে এসে ঢুকলো, আবার এখানে এই ঘটনা ঘটে কার্বন ডাই অক্সাইডটা আবার এই পথে বের হয়ে গেল। এই গেল আমাদের শোষণ পদ্ধতি। এরপরে আরেকটা অংশ আছে শিক্ষার্থীরা, কি বলতো, শোষণতন্ত্রের রোগগুলো। আমরা যদি এই শোষণতন্ত্রের রোগগুলার কারণ, লক্ষণ, প্রতিকার আর প্রতিরোধ জানি, তাহলে কি করব? এগুলো থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো না? অবশ্যই বাঁচতে পারবো। এই জন্য আমাদের শোষণতন্ত্রের সাধারণ রোগগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা এখন জানবো শোষণতন্ত্রের সাধারণ রোগ। আচ্ছা বলো তো তোমরা, মনে করো তো কি কি রোগ হতে পারে শোষণতন্ত্রে? হ্যাঁ, ঠিকই ধরেছ, যক্ষ্মা। যক্ষ্মা একটা শোষণতন্ত্রের মারাত্মক ছোঁয়াচে রোগ। যক্ষ্মা এটার আমরা জানবো কারণ, লক্ষণ, তারপরে প্রতিকার আর প্রতিরোধ। যক্ষ্মা হলো সংক্রমণ এবং খুবই ছোঁয়াচে। যক্ষ্মা রোগীর সঙ্গে উঠা বসা করলেই যক্ষ্মা রোগ হয়। যক্ষ্মা রোগের সাধারণত কারণ হচ্ছে কি, আমরা যদি অনেকদিন ধরে অপুষ্টিতে ভুগি, সাথে আবহাওয়ায় বসবাস করি, কি তারপর অতিরিক্ত পরিশ্রম করি, তার সঙ্গে কি যক্ষ্মা রোগীর সঙ্গে যদি বসবাস করি, এই কারণে আমাদের যক্ষ্মা রোগটা হতে পারে। আবার ধরো যক্ষ্মা রোগের জীবাণু তোমার শরীরে পড়লো, তার সেখানে যদি কোনো ক্ষতস্থান থাকে, সেখান থেকেও যক্ষ্মাটা আমাদের শরীরে ঢুকতে পারে। আরও একটা কারণ আছে, যক্ষ্মা রোগাক্রান্ত গরুর দুধ যদি আমরা খেয়ে থাকি, তাহলে সেই দুধের মাধ্যমেও কিন্তু যক্ষ্মাটা আমাদের শরীরে প্রবেশ করে। এই হলো যক্ষ্মার কারণটা হচ্ছে তাহলে ব্যাকটেরিয়া।
ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়ে আমরা যক্ষায় আক্রান্ত হই। আর লক্ষণগুলো, যক্ষার লক্ষণ আমরা প্রথমে দেখবো যে আমাদের ওজনটা কমে যায়, আমরা দুর্বল অনুভব করি। আর তার সঙ্গে থাকে কি কাশি, বুকে ব্যথা, 3 সপ্তাহ কাশির সঙ্গে কখনো কখনো রক্ত উঠে আসে, 3 সপ্তাহের বেশি কাশি থাকে, বিকালের দিকে জ্বর আসে, রাত্রিবেলা প্রচুর ঘামের সঙ্গে জ্বরটা ছেড়ে যায়। কখনো কখনো বুকে ব্যথা হয়, আবার অনেক ক্ষেত্রে পেটের অসুখও দেখা যায়। তাহলে কি দেখলাম, ওজনটা কমবে, তার সঙ্গে কী হবে, দুর্বল অনুভব করবে রুগী, জ্বর আসবে, কাশির সঙ্গে রক্ত বের হবে, বিকালের দিকে জ্বর, রাত্রেবেলা ঘাম হবে। ঠিক আছে, অনেক সময় আবার পেটের অসুখও দেখা যায়। এই গেল কারণ আর লক্ষণ। প্রতিকার হচ্ছে রুগীকে সবসময় পুষ্টিকর খাবার দিতে হবে। আর কি করতে হবে প্রতিকারের জন্য? অবশ্যই চিকিৎসকের যক্ষা রোগ বুঝতে পারার সঙ্গে সঙ্গে, পরীক্ষা করে ধরা পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ যক্ষার আবার কি, যক্ষা কিন্তু লেন্দি প্রসেস, একটানা 6 মাস ওষুধ খেতে হয়। কোনো ক্রমেই ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ বন্ধ করা যাবে না। এই হলো যক্ষা রোগের প্রতিকার। আর প্রতিরোধ হচ্ছে কি, প্রতিরোধ হচ্ছে আমরা সবাই জানি যে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে সরকার কর্তৃক টিকা দেয় না অনেকগুলো, তো প্রথম 1 বছরের মধ্যে যত দ্রুত সম্ভব BCG টিকাটা দিয়ে নিতে হবে। তাহলে যক্ষা থেকে এটা রক্ষা পাওয়ার উপায়। আর কি, রোগীকে পুষ্টিকর খাবার খেতে দিতে হবে, রোগীকে অন্যান্য সবার থেকে আলাদা করে রাখতে হবে। তার কি বলবে, মল মূত্র, থুতু কাশি এগুলো সব মাটির নিচে পুঁতে ফেলতে হবে। আর সবচেয়ে ভালো হয় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দিলে। আর শিশুদেরকে অবশ্যই যক্ষা রোগীর কাছ থেকে দূরে রাখতে হবে। এই গেল যক্ষা রোগের প্রতিরোধ। যক্ষার পরে যে রোগটা বেশি, সেটা হলো গিয়ে আমাদের নিউমোনিয়া। নিউমোনিয়া এইটাও আমরা একটার মধ্যেই কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ হিসাবে আলোচনা করব। নিউমোনিয়া রোগটা হলো অতিরিক্ত ঠান্ডা লাগে যদি যায়, অথবা ধূমপান করার কারণেও নিউমোনিয়া হয়। নিউমোনিয়ারও কারণটা কিন্তু হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া। নিউমোনিয়ার লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা হবে, আর যখন সে নিঃশ্বাস নেবে নাকের ছিদ্র দুটা বড় হয়ে যাবে, শরীরে জ্বর থাকবে, তাপমাত্রা অনেক বেশি থাকবে। কখনো কখনো আবার কি হয়, বুকে সাদা কফ বের হয়, আবার বুকেও ব্যথা করে। এগুলো হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। নিউমোনিয়ার প্রতিরোধের জন্য, প্রতিকারের জন্য যেটা করতে হবে, যে নিউমোনিয়া হওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। পথ্য হিসাবে সাধারণত দিতে হবে কি, গরম তরল জাতীয় খাবার, আর তার সঙ্গে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। এটা হলো প্রতিকার। আর প্রতিরোধের ক্ষেত্রে আমরা কি করব, বয়স্ক আর শিশুদের, এরা সাধারণত নিউমোনিয়াতে বেশি আক্রান্ত হয়, তো এদেরকে বয়স্ক আর শিশুদের বিশেষ যত্ন নিতে হবে, এদেরকে যেন কোনো ক্রমে ঠান্ডা না লাগে। আর আলো বাতাসপূর্ণ যে কামরাটা, আলো বাতাস প্রচুর আছে, এরকম কামরা রাখতে হবে। আর এদেরকে কী হবে, সহনীয় পর্যায়ে উষ্ণতা এবং শুষ্ক রাখতে হবে। এই গেল নিউমোনিয়া প্রতিরোধ। নিউমোনিয়ার পরে যেটা থাকলো সেটা হলো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস, এর আগের দুটা রোগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ব্যাকটেরিয়া আর ফুসফুসে আক্রান্ত হয়, তাই না? কিন্তু এক্ষেত্রে দেখো, এই ব্রঙ্কাইটিসটা কিন্তু ফুসফুসে হয় না, এটা হয় শ্বাসনালীর মধ্যে। শ্বাসনালীর মধ্যে সংক্রমণটা হলো আমাদের ব্রঙ্কাইটিস। আর এর আগে দুটাতে দেখছিলাম আমরা ব্যাকটেরিয়া, এটা কিন্তু হয় ভাইরাসের কারণে। ভাইরাসের কারণে হয়, অর্থাৎ ভাইরাসের কারণে হয়, শ্বসনতন্ত্রের সংক্রমণ হয়। এক্ষেত্রেও আমরা লক্ষণ যেগুলো দেখতে পাবো, লক্ষণ হলো কাশি ও শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা করবে, জ্বর থাকবে, আর কি হবে, এই সময় কিন্তু রোগী কোনো শক্ত খাবার খেতে পারবে না। এগুলা হলো এর লক্ষণ।
প্রতিকারের জন্য আমরা কি করব? আচ্ছা, ধূমপানও কিন্তু ব্রঙ্কাইটিসের আর একটা লক্ষণ। প্রতিকারের জন্য আমরা কি করব? ধূমপান, তামাক, মাদকদ্রব্য এগুলা সেবন থেকে বিরত থাকতে হবে। আর তার সঙ্গে কি করতে হবে? পুষ্টিকর তরল খাবার খাওয়াতে হবে, পূর্ণ বিশ্রাম নিতে হবে, রুগীকে একই রকম আলো বাতাসপূর্ণ কামরায় রাখতে হবে। এটা হলো। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু চলতে হবে। এইভাবে এটা আমরা প্রতিকার করতে পারি। লক্ষণ গেল, প্রতিকার গেল। এখন আসো প্রতিরোধ। প্রতিরোধ করতে যেটা হবে, ধূমপান, তামাক পাতার এই বদ অবস্থা একেবারে পরিহার করতে হবে। রোগীকে হলো পুষ্টিকর তরল খাবার দিতে হবে, চিকিৎসকের পরামর্শ মতো তো চলতেই হবে। আর হলো একে কী করতে হবে? রোগীকে সহনীয় পর্যায়ে উষ্ণতায় রাখতে হবে। আর এই সময় কী করতে হবে? যে সময় সিজন চেঞ্জ হচ্ছে, মৌসুমি পরিবর্তন হচ্ছে মৌসুম, সেই সময় শিশু আর বয়স্কদের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে। এইভাবে আমরা ব্রঙ্কাইটিসটা প্রতিরোধ করতে পারি। এরপরে যেটা আসলো, এটা কিন্তু কোনো জীবাণুঘটিত রোগ নয়। এটা হলো হাঁপানি বা অ্যাজমা। এই রোগটা ছোঁয়াচেও না, আবার কি বলে কোনো জীবাণু ঘটিতও নয়। এটার কারণটা হচ্ছে কারো কোনো বিশেষ খাবারের প্রতি ইয়ে থাকে না, অ্যালার্জি থাকে না। ধরো কারো ইলিশ মাছ, কারো চিংড়ি মাছ, কারো গরুর মাংস, এগুলো যদি খায় সেটা একটা কারণ। আবার কারো নিঃশ্বাসের সঙ্গে যদি ফুলের রেণু, ধুলাবালি, দূষিত বাতাস এটা যদি আমাদের নিঃশ্বাসের সাহায্যে ফুসফুসে গিয়ে পৌঁছায়, তাহলে কিন্তু এই হাঁপানি রোগটা হতে পারে। আর হলো সাধারণত ছোট শিশু বা সন্তান যারা, তাদের ঠান্ডা লাগার ক্ষেত্রেও এই হাঁপানি রোগটা হতে পারে। আরেকটা এর কারণ আছে, যা একটা ঋতু থেকে আরেকটা ঋতুতে যাচ্ছে, ঋতু পরিবর্তন, ঋতুর সময় অনেক সময় এই রোগটা হয়ে থাকে। এই গেল কারণ। এর লক্ষণগুলো যদি আমরা দেখি, লক্ষণে দেখব যে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, শ্বাস নেওয়ার সময় দম বন্ধ হয়ে যাচ্ছে, আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর এই সময় হয় কি, ফুসফুসে যে বাতাসটা ঢুকে, অনেক সময় ফুসফুসে কী হয়, পর্যাপ্ত অক্সিজেনটা সরবরাহ হয় না, বা সরবরাহ হলেও বাধাগ্রস্ত হয়। এর ফলে রোগী কষ্ট পেয়ে থাকে। আর কি হয়, শ্বাস নেওয়ার সময় রোগীর এই পাঁজরের ভিতরে যে চামড়াটা আছে, এটা ভিতরের দিকে ঢুকে যায়। কখনো কখনো কাশির সঙ্গে সাদা কোপ বের হয়ে আসে, জ্বর থাকে, আর কোনো ধরনের শক্ত খাবার কিন্তু খেতে পায় না। অনেক সময় রোগী আবার কী করে, বমিও করে দেয়। এগুলা হচ্ছে আমাদের এই অ্যাজমা বা হাঁপানির লক্ষণ। এর প্রতিকার দেখো, হাঁপানি কিংবা অ্যাজমা কিন্তু একেবারে কখনো সেরে যায় না। চিকিৎসকের পরামর্শ আর এই নিয়মকানুন মেলে সুস্থ থাকা যায়, বা কষ্টটা কিছুটা কমানো যায়। তো চিকিৎসকের পরামর্শ সবসময় শুনতে হবে। আর কী করতে হবে, যেসব জায়গাগুলোতে অ্যালার্জি, যেসব খাবারে অ্যালার্জি, সেগুলো তো পরিহার করতে হবে। যেমন পশমি কাপড়, ধুলাবালি, এগুলোতে অ্যালার্জি, তাহলে সেগুলোকে কী করতে হবে, পরিহার করতে হবে। আর এই সময় যেহেতু খাবার খেতে পায় না, শ্বাসকষ্ট হয়, তরল খাবার দিতে হবে। এইগুলো প্রতিকার। আর প্রতিরোধের ক্ষেত্রে কী করতে হবে, করতে হবে কি, রোগীকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সে যেখানেই থাকুক না, বাসস্থান, কর্মক্ষেত্র, দুই জায়গায় যেসব বস্তু সংস্পর্শে আসলে তার অ্যালার্জিক রিয়াকশনটা হয় বা হাঁপানিটা হয়, সেখান থেকে দূরে থাকতে হবে। আর চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ইনহেলার সবসময় নিজের কাছে রাখতে হবে। এভাবে আমরা হাঁপানিটাকে প্রতিরোধ করতে পারি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম শ্বাসক্রিয়াটা, তাই না? শ্বাসক্রিয়ার আবার দুটা ভাগ ছিল। একটা হলো বহিঃশোষণ, অন্তঃশোষণ। বহিঃশোষণে কি দেখলাম, ফুসফুসের সাহায্যে প্রসারিত হয়ে অক্সিজেনটা গ্রহণ, আর কি হচ্ছে, ফুসফুস যখন সংশ্লিষ্ট হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে। আর অন্তঃশোষণে দেখলাম অক্সিজেনটা কীভাবে খাদ্যটাকে আসলে জারিত করে, তাই না? এরপর আমরা দেখলাম শ্বসনতন্ত্রের রোগগুলো। শ্বসনতন্ত্রের রোগগুলো সম্পর্কে আমি প্রথমেই বললাম না কেন আমাদের জানা দরকার। এই জন্য জানা দরকার যে এগুলোর যদি কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ জানি, তাহলে আমরা নিজেদেরকে এগুলোর হাত থেকে রক্ষা করতে পারবো।
আমরা প্রথমে দেখলাম যক্ষা কি ব্যাকটেরিয়াজনিত রোগ, তাই না? আর আমাদের সবার ধারণা আছে না যক্ষা শুধুমাত্র ফুসফুসে হয়, সেটা কিন্তু ঠিক না। যক্ষা ফুসফুস, অন্ত্র, হাড় এগুলোতেও হতে পারে। আর কি দেখলাম নিউমোনিয়া, এই দুটা ফুসফুসে হয়, যক্ষা নিউমোনিয়া, আর দুটার ক্ষেত্রে আমরা দেখলাম ব্যাকটেরিয়া দায়ী। কিন্তু ব্রনকাইটিসে দেখলাম যে এটা হয় শ্বাসনালীতে, তাই না? এর জন্য দায়ী আবার ভাইরাস। আর পরে যেটা দেখলাম হাঁপানি বা ইসমা, সেটার ক্ষেত্রে কোনো রোগ জীবাণুই দায়ী না, খাদ্য কোনো কিছুর প্রতি অতিরিক্ত রিয়াকশন, এটাই হলো হাঁপানি। তো তার মধ্যে হাঁপানিটাই সবচেয়ে খারাপ, তাই না? এটা কখনো সারে না। এটা থেকে সুস্থ থাকতে হলে কি করতে হবে? সবসময় নিজেকে সাবধান রাখতে হবে। তো বাড়ির কাজগুলো তোমরা নিয়ে নাও। বাড়ির কাজ তোমাদেরকে একটা দিই আমি, বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস এর মধ্যে পার্থক্য করব, ঠিক আছে? তো পার্থক্য তাহলে কি হলো? তোমরা এই পড়া থেকে শ্বসনতন্ত্রে আমরা রোগগুলো যে জানলাম, সেগুলোর ভিতর থেকে তোমরা নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিসের মধ্যে পার্থক্য লিখবা। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবা। আজকে এই পর্যন্তই।